ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির কতগুলো পাহাড় নিয়ে হলিউড শহর। 1903 সাল পর্যন্ত এটি কেবলমাত্র একটি কৃষি নির্ভর এলাকা ছিল। 1903 সালে হার্ভে উইলকক্স এখানে 120 একর জমি কেনেন সমাজের বিত্তবানদের সামার হাউস তৈরির জন্য। তার স্ত্রী এই সামার হাউসের নাম দেন হলিউড। উনিশশো সালে দ্য নেস্টর কোম্পানি নামে এক ফিল্ম স্টুডিও গড়ে ওঠার পর থেকে আস্তে আস্তে অঞ্চলটির ব্যবহার অন্য খাতে প্রবাহিত হতে শুরু করলো। ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চল বা পাহাড়ের সুবিধার কারণে এখানে চলচ্চিত্রের শুটিং এর ব্যস্ততা বেড়ে যায়। একে একে অনেকগুলো প্রযোজনা প্রতিষ্ঠান, কারিগরি সাহায্যের নানা রকম ইউনিট, চলচ্চিত্রের পরিবেশনা সংক্রান্ত বাণিজ্য এসব কিছু গড়ে ওঠে। সাথে সাথে গড়ে ওঠে বেশ কিছু ক্লাব, রেস্তোরাঁ, হোটেল, মোটেল এবং সুউচ্চ বাণিজ্যিক ভবন। শাকুর মজিদ, হলিউড। আজকে শোনাবো হলিউডের গল্প। হলিউড আসলে আমাকে দেখিয়েছিল সালমা। সালমা আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি 1 বছর 2 বছরের মতো। তারপর সালমারা চলে যায় সিলেট এবং সেখান থেকে আমেরিকা। প্রায় 24-25 বছর পরে সে যখন জানতে পারলো যে আমি ক্যালিফোর্নিয়াতে এসেছি, আমাকে সে টেমিকুলা থেকে লোক পাঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং আমাকে বলে যে তুমি তো সিনেমা টিনেমা বানাবার চিন্তা করছো, তো তোমাকে আমি হলিউড দেখাবো। আমাকে পেয়ে একদম ব্যস্ত হয়ে যায় সালমা। কোথায় খাওয়াবে, কি করবে, কি খাবো আমি। সালমা এবং তার স্বামী দুজনে মিলে রান্না করে ব্যস্ত হয়ে যায় প্রথম দিনই আমাকে দেখে। কিন্তু আমার ব্যস্ততা থাকে অন্য কিছুতে। আমি তাদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসাই, বলি আমেরিকার জীবন তোমাদের কেমন, একবার জিজ্ঞেস করি তোমাদের বিনোদনের কি আছে এখানে। আমরা মাঝে মধ্যে তো বার্থডে হয়, বিয়াটিয়া হয়, পার্টি লাগে, পিকনিক টিকনিক হয়, বুঝছেন, একত্রিত হইলাম আমরা। বিশেষ করে আর কি হতো, আর বাচ্চা নিয়ে মুভি টিভি নিয়ে আমরা তো বেশিরভাগ মানুষও মানে ফেটড আমরা ব্যস্ত। স্টিল আমরা তো গেট টুগেদার প্রায় তো হইলাম তো, এবারে বেশি আসল তো হইলো আমরা কমিউনিকেশন আছে, কমিউনিকেশন আছে। আমাকে হলিউড দেখানোর জন্য সে যতটা ব্যস্ত হয়, আমি আরো তত অধিক ব্যস্ততা দেখাই তাদেরকে নিয়ে। তার কারণ হচ্ছে আমার সাথে থাকা আমার ভিডিও ক্যামেরা সারাক্ষণই ধরতে থাকে তাদের জনজীবন। বিশেষ করে সন্তানরা বড় হচ্ছে, তার একটা ছেলে আছে, যে ছেলের কথা বললো যে সে হলিউডের একটা সিনেমাতে একটা দৃশ্যে অভিনয় করেছিল, এশিয়ান একটা ছেলের চরিত্রে, এবং একটা শর্টে অভিনয় করার জন্য সে $200 পারিশ্রমিক পেয়েছিল। বাংলাদেশে তো ইচ্ছা করেনি। তো এই সকল সন্তানদের নিয়ে সালমারা বড় হচ্ছে হলিউডে, এবং হলিউডে একটা বড় বাংলা কমিউনিটি গড়ে উঠেছে। আমাকে তাদের কমিউনিটির গল্প শোনায় এবং একসময় আমি তাদেরকে নিয়ে বেরোই যে একটা বাংলা গ্রোসারি শপ আছে হলিউডে, সেখানে গিয়ে আমার সাথে পরিচয় করায় বাঙালিদের। এই দোকান ক্যালিফোর্নিয়ার মাঝে 2 নম্বর হালাল দোকান হইল। দোকান প্রায় 18 বছর পুরানা, প্রায় 4 ওনার চেঞ্জ হয়ে যায়, 5 নম্বর ওনার। আপনার তো তোমার কাস্টমার খারাপ মূলত? বেশিরভাগ কাস্টমার হইলো পাকিস্তানি, আরবি, বাঙালি। আগে বাঙালি ব্যবসায়ীটা না, পাকিস্তানি মালিক আছে, এখন বাঙালি আস্তে আস্তে আইলা। মানে চা ওটাও আমরা বেশি চলেই না।
আর সাতপুরার আসার আমরা নিকোবিনার যেটা সিলেক্ট খুব পালা ভিউ পাইছে আসে সকালে বিস্কুটের নিয়োগ থেকে এসে নিয়োগ থেকে আইছে দেশি বিস্কুট আমরা মিস্টার খুশিও চলে ভালো চলে আল্লাহ বাংলাদেশ তো নেয় পরের দিন সকালবেলা আমাকে বলে চলো আজ সারাদিন আমরা তোমাকে নিয়ে হলিউড দেখব, তুমি দেখবা। আর ওর হাজব্যান্ড, যিনি একটা বড় চেইন হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করেন, তিনি আজকে সারাদিনের জন্য ছুটি নিয়েছেন, তিনি আমাকে নিয়ে হলিউড দেখাবেন। হলিউড দেখার সূচনা হলো ওদের একটা চায়না টাউন আছে ডাউন টাউনে, সেই চায়না টাউন দিয়ে। এই জায়গাটি বেশ জমজমাট, হলিউড তারকাদের একটা ছোটখাটো জাদুঘর এই অঞ্চল। হলিউডের চায়না টাউনের ব্রাহ্মণস চায়না টাউনটি হলিউডের অন্যতম বিখ্যাত মুভি থিয়েটার। 1927 সালে এই থিয়েটারটি যখন উন্মুক্ত হয় তখন থেকে হলিউডের অনেক বড় মাপের ছবিগুলোর প্রিমিয়ার হয়েছিল এখানে। আমেরিকান টেলিভিশনের অনেকগুলো টক শো দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এখানকার কতগুলো স্টুডিওতে। বাইরে জমজমাট পরিবেশ, বিখ্যাত তারকাদের মূর্তি। গত 50 বছর ধরে হলিউডের বড় বড় তারকারা তাদের হাতের বা পায়ের ছাপ রেখে গেছেন থিয়েটার হলের সামনের চত্বরে। আগ্রহী পর্যটকেরা কেউ কেউ তাদের প্রিয় সারমেয়কে নিয়েও আসেন তারকার রাজ্যে। এর সামনের ফুটপাথটির নাম ওয়াক অফ ফেম। এখানে বিখ্যাত তারকাদের নাম এঁকে রাখা আছে তারকা খচিত আবেষ্টনীতে। চায়না টাউনে একটা ম্যাপ দেখেছিলাম, সেই ম্যাপের কথা তাকে বললাম যে এখানে এই 10 মাইল দূরে নাকি কোনো একটা জায়গায় হলিউডের সব তারকারা থাকেন, এই জায়গাটা আমার দেখার খুব ইচ্ছা। সালমা বলল এটা আমার রুটিনের মধ্যে আছে, চলো তোমাকে নিয়ে আমরা বেভারলি হিলসে যাব। আমাদের গাড়ি ছুটে চলে বেভারলি হিলসের দিকে। যেতে যেতে সালমার সাথে আমার গল্প হয়, দেশের গল্প, কেন তারা দেশে ফেরত যাবে না, কিংবা কি পরিস্থিতিতে বাংলাদেশ পরিণত হলে বিদেশের সব লোক বাংলাদেশে চলে যাবে, এমন একটা অবান্তর প্রশ্ন আমি করেছিলাম তাদেরকে। তাদের অনেকে প্রায় একই রকমের জবাব দিয়েছিলেন। সালমাও বলেছিল আমাকে তার মনের কথা। দেশের হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম স্মোক, অনো স্মোক, বাট দেশ আমার বাচ্চেন্দ্র লইয়া গেছিলাম যে ইগো তো বাড়াইলেও কফুটি দিত, বিশেষ করে ডাকাত। তো এখন তো শুনছি মানুষ দিনও পর ডাকাত বাড়াইলে যা তা অবস্থা মানুষের করে। পলিটিক্স প্রবলেমটা যদি সলভ হয়ে যেত তাইলে আমরা দেশে বহুত উন্নতি হইল, তাইলে কিন্তু আসলে বহুত ভালো হইল। আমরা আর না হলে আমরা দেশে কিতা নাই, সবটা আছে। তার স্বামী আমাদের সব কথাই যোগ দেন, বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবেন সেই কথাটা তিনি বলেন একেবারে অকপটে। প্রবলেম হইল যে বাংলাদেশে কোনো পার্সোনাল সেফটি বলতে কিচ্ছু নাই। ওটার লাগে ডর করে। এরা যেন দেশে যাইতে গিয়ে আপনি কয়দিন তাক্তা ফুর্তি করতে আর সেটা যেন দেখতে বুঝছেন। আপনি যে করে মানুষ ডরে বাড়ায় না, কি তো হইব আপনার তার কোনো গ্যারান্টি। বেভারলি হিলস নাকি পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি আবাসিক এলাকা। 1906 সালে মিস্টার গ্রিন এবং তার স্ত্রী ম্যাসাচুসেটস এর বেকারলি ফার্মসের অনুকরণে একটা ওয়াটার কোম্পানি গড়ে তোলেন, নাম দিয়েছিলেন বেভারলি হিলস। উঁচু নিচু পাহাড়ি এলাকায় পরিকল্পিতভাবে ঘরবাড়ি বানানোর জন্য 1907 সালে স্থপতি উইলবার ডি কুককে দায়িত্ব দেওয়া হলো।
বেভারলি হিলসের আবাসিক এলাকা বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে হলিউডের তারকারা এখানে বাড়ি কেনা শুরু করে। যে সকল ঘরবাড়ি আমি দেখছি বাইরে থেকে, এগুলোকে দেখে আমার আহামরি কিছু মনে হলো না। মিশিগানে এ ধরনের বাড়ির দাম আমি জেনে এসেছি $3-4 লাখ মধ্যে নাকি এগুলো পাওয়া যায়, কিন্তু এই বেভারলি হিলসে শুনি এক একটা বাড়ি কয়েক মিলিয়ন ডলারের। এই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বিখ্যাত তারকারা থাকেন। থিয়েটার, চার্চ, কনফারেন্স কেন্দ্র এসব অনেক কিছু গড়ে ওঠে এর আশেপাশে। সালমার সব মুখস্থ, আমাকে সে দেখায় এটা হচ্ছে মেরুনার বাড়ি, এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, এটা অমুক নায়িকার বয়ফ্রেন্ডের বাড়ি। এসব আমি তাদের সাথে গাড়িতে করেই বেভারলি হিলস দেখি, এবং বেভারলি হিলস দেখতে দেখতে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে এই যে রাস্তাগুলো গ্রিড আয়রন প্যাটার্নের যে রাস্তাগুলো হয়েছে এখানে প্রত্যেকটা ইন্টারসেকশনে এসে দেখি যে গাছের রং পরিবর্তিত হচ্ছে, পাতার পরিবর্তন হচ্ছে, আকারের পরিবর্তন হচ্ছে। গাছগুলো দেখতে দেখতে ক্লান্ত হবার সুযোগ খুবই কম। প্রতি ইন্টারসেকশনে এসে বদলে যায় গাছের চেহারা, আবার অন্য আরেক রকম গাছের সারি। বেভারলি হিলসের ঘরবাড়িগুলোর ভেতর দেখার সুযোগ হয়ে ওঠেনি, তবে বাইরের অবয়বটুকু দেখেই তার ভেতরের সৌন্দর্যগুলোর ধারণা পাওয়া যায়। একবার আমাকে একটা পার্কের মধ্যে নামালো, একটা ডোবার মতো জায়গা, লেক টাইপের কিছু, সুন্দর সুন্দর কতগুলো মাছ সেখানে ভাসছে। আর যে ভদ্রলোক এই বেভারলি হিলসের পরিকল্পনা করেছিলেন তার একটা মুরাল এখানে আছে, এবং তার নিচে চমৎকার একটা কথা লেখা আছে। প্রায় 100 বছরের পুরনো নকশার উপর বানানো এই পার্কটি এখনো পর্যন্ত আজকের যুগের চাহিদা পূরণ করে আসছে। পার্কের মাঝখানটায় কৃত্রিম জলাশয়, তার ভেতর নানা রঙের মাছ। মাছগুলো নিয়ে খেলা করে বেভারলি হিলে বেড়াতে আসা শিশু পর্যটকেরাও। এই পার্কটির বিশেষত্ব চোখে পড়ে তার ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য। গাছপালার বর্ণিল সমাহার, সুশোভিত, সুপরিকল্পিত। মনে হয় যেন ঠিক এই জায়গাটির জন্যই এই গাছের রোপণ করা প্রয়োজন ছিল।